আসসালামু আলাইকুম দর্শক, আমরা আজকে আপনাদের সামনে এসেছি আমাদের বিশেষ একজন মেহমানকে নিয়ে। আমাদের এই মেহমান এসেছেন সুদূর আমেরিকা থেকে। উনি নিউ ইয়র্কে বসবাস করেন। তিনি একসময় বাংলাদেশের ছাত্রনেতা ছিলেন, ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদলের সাথে সম্পৃক্ত ছিলেন এবং আমাদের যে ইলিয়াস ভাই, তাকে ফেসিবাদী সরকার গুম করেছিল, সেই ইলিয়াস ভাই খুব ঘনিষ্ঠ ছিলেন এবং তিনি যুক্তরাষ্ট্র বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমান বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য। তা ওনার নাম হলো জিল্লুর রহমান জিল্লু। তা আসুন আমরা জিল্লু ভাইয়ের সাথে পরিচিত হই এবং আমরা তার সম্পর্কে জানি। আসসালামু আলাইকুম জিল্লু ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম নমন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি খুব গর্বিত যে আমার দেশ পত্রিকাতে আপনারা সবাই আছেন এবং আমার সুযোগ হয়েছে আজকে আমার দেশ পত্রিকাতে আপনাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার সুযোগ হয়েছে এবং ইন্টারভিউ দিচ্ছি। আমি গ্রেটফুল ইট। আমি মনে করি যে আল্লাহর শুকরিয়া করি, এটা একটা চ্যালেঞ্জ ছিল। যারা দেশপ্রেমিক তাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। এই পত্রিকা যেভাবে ফেসিসটা বন্ধ করেছিল, এটা চ্যালেঞ্জ ছিল যে এটা রিওপেন হবে, সেই জিনিসটা হয়েছে। তো আপনার আজকে আমার দেশে এসে কেমন লাগতেছে? আমি খুবই আপ্লুত, কি অনেকটা এখানে আবেগ মিশ্রিত। কারণ আমার দেশ পত্রিকার জন্য আমরাও প্রবাসে ফাইট করেছি। যখন আমার দেশ বন্ধ হয় আমরা প্রতিবাদ করেছি। আমার দেশের সম্পাদক সাহেব সম্মানিত মাহমুদুল সাহেবকে যখন প্রথমে গ্রেফতার করা হয়েছিল, আমি নিজে, আমরা যারা সবাই সংগঠিত করে, আমি সেটার প্রধান পৃষ্ঠপোষক ছিলাম। আমরা একটা কমিটি করেছিলাম, আমাদের মাহমুদুল্লাহ মাহমুদ সাহেবকে কর্মীরা করে কমিটি করেছিলাম। জাতিসংঘের সামনে বিক্ষোভ করেছি আমরা, বিভিন্ন জায়গায় যেখানে সম্ভব সেখানে আমরা প্রতিবাদ লিপি দিয়েছি, আমরা আন্দোলন করেছি। কারণ আমাদের এটা একটা আইডিওলজিক্যাল ব্যাপার। আমরা জানি যে এই পত্রিকা, মাহমুদুল্লাহ সাহেব বা এই পত্রিকার সাথে যারা সম্পৃক্ত তারা দেশপ্রেমিক এবং আমরাও দেশপ্রেমিক। সেই যে আর্থিক সম্পর্ক, সেই সম্পর্ক থেকে এই ভালোবাসা। আচ্ছা জিল্লু ভাই, আমরা জানি যে আপনি দীর্ঘদিন দেশে আসেন নাই, অনেকদিন পরে দেশে আসছেন। কেন আপনি দেশে? আপনি একজন বাংলাদেশের প্রবাসী অর্থ, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের অর্থনীতির প্রাণ হচ্ছে প্রবাসীদের পাঠানো অর্থ। আপনি দীর্ঘদিন আমেরিকা থেকে, নিশ্চয়ই আমেরিকা থেকে প্রচুর রেমিটেন্স পাঠিয়েছেন বাংলাদেশের জন্য। আমাদের দেশে এই রেমিটেন্সটা বাংলাদেশের উপকার, দেশের মানুষের জাতীয় স্বার্থ উপকার আসছে। এই রেমিটেন্স পাঠানোর, বিদেশিরা রেমিটেন্স পাঠানোর পর আপনি দেশে আসতে পারেন না কেন? দেশে কেন আসলেন না? 12 বছর। ধন্যবাদ। 12 বছর না, আমার 22 বছর হলো। 22 বছর আসেন। আমি ইউজুয়ালি আমরা ধরেন 2 বছর 3 বছর পরে পরে আসতাম দেশে। 2004 সালে সর্বশেষ এসেছিলাম। তো তারপরে হয়তো আসতাম, কিন্তু ইন দ্য মিন টাইম 111 সকল মঈন ফখরুদ্দিনের গভর্নমেন্ট আসলো। তখন আমরা সেখানে ডেমোক্রেসির জন্য মুভমেন্ট করতেছি। তো এক সময় আমি সরি একটু লম্বা হয়ে যাবে। তো এক সময় তৎকালীন ডিজিএফআই যে হেড ছিলেন এখানে, যে ব্রিগেডের বাড়ি, উনি আমাকে মেসেজ দিলেন, কল দিলেন, দিয়ে আমাকে কাইন্ড অফ একটা হুমকি দিলেন যে এগুলো না করার জন্য। এবং এক পর্যায়ে আমি বললাম আমি তো ভাই চুরি ডাকাতি করতেছি না, আমি গণতন্ত্রের জন্য আন্দোলন করতেছি, এটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট হোক সেটা আমি মুভমেন্ট করতেছি। তো এক পর্যায়ে আমাকে বললে অসুবিধা নাই, আপনি করেন, তবে আপনি ঢাকা এয়ারপোর্টে আসলে আপনাকে আমি রিসিভ করবো। তো আমি বুঝলাম যে জিনিসটা একটা থ্রেট। তারপরে আমার ছোটো ভাই সিলেটে, তাকে ওইখানকার ডিজিএফআইটাকে নিয়ে গিয়ে সেখানে তাকে মোটামুটি খুব জেরা করলো আমার বিষয় এবং বলল যে উনি দেশে আসলে ওনার অসুবিধা হবে। তো আমি আর দেশে যাওয়া সেফ মনে করিনি, যাইনি। পরবর্তীতে যে হাসিনা সরকার আসলো, আমরা তো একই আন্দোলন করছিলাম। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে তখন প্রথম, তার মানে আপনি 111 গভর্নমেন্ট থেকে আসা বন্ধ এবং হাসিনার সময় তো আরও স্ট্রিক্টলি বন্ধ হয়ে গেলো। আমাদের বর্তমান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রত্যেকটা নেতৃবৃন্দ সবাই আমাকে সরাসরি নিষেধ করেছেন। এবং নিষেধ শুধু না, আমার কোনো ক্রাইম নাই, কিন্তু আমার বাসায় বেশ কয়েকবার পুলিশ গিয়েছে আমাকে খুঁজতে। সবকিছু মিলিয়ে আমার আর আশা। তার মানে ফেসিবাদী একটা সরকার যে বাংলাদেশে ছিল, সেটা আপনি মানে আমেরিকা থেকেও আপনার বাসা, মানে আনফরচুনেট যে কোনোদিন বিএনপি সরকার তো অনেক সময় ক্ষমতা ছিল বা অন্য সরকারও ছিল, কোনোদিন প্রবাসে রাজনীতি করতে পারে যে কোনো কেউ, কিন্তু রেমিটেন্স যোদ্ধা দেশে আসতে পারবেন না, এই বিষয়টা কখনো ছিল না। বিগত ফেসিস সরকারের সময় এটা হাজার হাজার প্রবাসী দেশে আসতে পারেনি, বিকজ তার গণতন্ত্রের জন্য কথা বলছিল। আমিও তাদের মধ্যে একজন ভিকটিম ছিলাম। তো দীর্ঘদিন আপনি কি, এই যে ফেসিবাদী সরকার ছিল, তো ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আপনারা তো বিভিন্ন জায়গায়, মানে আমেরিকায়, আমি 12 বছর লন্ডনে, আমরা লন্ডনে বিভিন্ন প্রোগ্রাম করছি, বিভিন্ন ধরনের প্রায় প্রতিদিন, প্রতি সপ্তাহে 2টা প্রোগ্রাম আমাদের করতে হচ্ছে। তা আমেরিকা থেকে আপনারা দেখছি, আমরা আপনাদের বিভিন্ন পজিশন আমরা দেখছি জাতিসংঘের। আমেরিকা তো একটা বিরাট, জাতিসংঘের একটা বিরাট মানে জায়গা, মানে প্রতিবাদ করার, মানুষের খুব জানানোর। সেই অভিজ্ঞতাগুলো যদি একটু আমাদের সাথে শেয়ার করেন। যে আমরা বিক্ষোভ করেছি, কন্টিনিউ বিক্ষোভ মুভমেন্টে ছিলাম এবং
অন্তত এই বিষয়টা বলবো যে আমেরিকাতে এই ফ্যাসিস্ট বিরোধী যে শক্তি, সেই শক্তিকে সংগঠিত করে আমরা যে অবস্থানে ছিলাম, যে ফ্যাসিস্টদের পক্ষের শক্তি সেখানে আমাদের সাথে পেরে ওঠার মতো কোনো সুযোগ ছিল না। আমরা বিক্ষোভ করেছি জাতিসংঘের সামনে, অনেক মুভমেন্ট করেছি, হোয়াইট হাউসের সামনে করেছি। শুধু যে আমরা বিক্ষোভ করেছি তা না, আমরা আমেরিকার মূলধারা যারা রাজনীতি, যারা ফরেন পলিসি ক্ষেত্রে তারা ভূমিকা রাখে, তাদেরকে আমরা সময়ে সময়ে বিভিন্ন বিষয়ে অবগত করিয়েছি। সেগুলো হয়তো সব কিছু মিলিয়ে একটা ফলাফল, এই ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে ফলাফল একটা এসেছে, ভূমিকা রেখেছে। আর আপনি একটা কথা বলেছেন, বিষয়টা আমার কাছে খুব ইমোশনাল। আমার বন্ধু, অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ইলিয়াস আলী, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সাথে ছিলাম, একই হলে ছিলাম, এবং আমি এবং ইলিয়াস আলী প্রথম গ্রেফতার হই এরশাদ বিরোধী আন্দোলনের সময় একবার। আমরা একটা পিকেটিংয়ের সময় গ্রেফতার হই, একসাথে ছিলাম আমরা জেলে। সেই অভিজ্ঞতাও পরবর্তীতে সবসময় যোগাযোগ ছিল, কিন্তু উনি মানে নিখোঁজ হওয়ার এক সপ্তাহ আগেও আমার সাথে টেলিফোনে আলাপ হচ্ছিল। তো আমাকে একটা কথা বলেছিলেন যে আমাকে তো ভারতীয় র খুব ডিস্টার্ব করতেছে। তা আমি বললাম, কি ডিস্টার্ব করে? 7-8 দিন আগের কথা। কি ডিস্টার্ব করে? আমাকে বললেন যে তারা আমার সাথে বসতে চায়। কেন বসতে চায় আমি জানি না। তা আমি আর অতটা ডিপলি বুঝি না। আমি বললাম, তুমি যদি মনে করো যে বসা উচিত, তাহলে মেবি তুমি বসে শোনো ওরা কি বলতে চায়। 7-8 দিন পরে যে ঘটনা, নিখোঁজ হয়ে গেলেন। আর সর্বশেষ আমাদের প্রিয় পত্রিকা আমার দেশ পত্রিকার যে রিপোর্ট আসলো, সেই রিপোর্টের ভিত্তিতে মোটামুটি এতদিন একটা আশা ছিল, সেই আশাটাও নাই। না, এটা আসলে অত্যন্ত আনফরচুনেট আমার জন্য। খুব আমি ইলিয়াস ভাই আমার খুব কাছের লোক ছিলেন। মানে উনি যেদিন নিখোঁজ হন, একদিন আগে আমাকে ফোন করেছিল, বলে তোর সাথে অনেক কথা আছে। আমাকে তুই করে বলতেন, কারণ কাউকে বিস্ময় করতেন। আমার বলে তোর সাথে একটা জরুরি কথা আছে। আমি বললাম টেস্ট ক্লাব আছে, আপনি চলে আসেন। বলে যে আমি এখন আমার ছেলের পিক আপ করবো, ছেলে পরীক্ষা শেষ হয়েছে, কালকে তোরে ফোন দেয় এক সময় আমি এক জায়গায় আমরা মিট করবো, জরুরি কথা। এর একদিন পরেই উনি নিখোঁজ হয়। এই জন্য জরুরি কথাটা আসলে, তবে আমরা বিশ্বাস করি যে এই রিপোর্টটা লিখতে আমারও খুব মনের মাঝে খুব ইয়ে লাগছে। আমরাও আশাবাদী ছিলাম যখন ধরেন ব্রিগেডিয়ার আজমির সাহেব যখন বের হয়ে আসছে, আরমান বের হয়ে আসছে, আমরা আশাবাদী ছিলাম যে ইলিয়াস ভাই হয়তো একদিন ফিরে আসবে। আমি ইলিয়াস ভাই নিখোঁজ হওয়ার পরের দিন আমি নিজেই লিখছিলাম, আমার বাইলে লেখা ছিল আমরা একটা ব্রেকিং নিউজের অপেক্ষায়। আমি আশা করছিলাম যে ওরা ফিরে আসার পর একটা ব্রেকিং নিউজ আসবে যে ইলিয়াস ভাই ফিরতেছে। যাই হোক, আমারও খুব খারাপ লাগছে নিউজটা লিখতে, এবং বাট যেহেতু বাস্তব, যারা আমি নিজের অনুসন্ধান থেকে যা পাইছি ওটা তো লিখতেই হবে, এটা লেখা ছাড়া কোনো উপায় ছিল না। আমি বিশ্বাস করি যে এই তদন্তের মধ্য দিয়ে যে রিপোর্ট এসেছে, সেই রিপোর্টের ভিত্তিতে যারা এই খুনের নির্দেশদাতা এবং নির্দেশ পালন কর্তা, তাদের যথাযথ বিচার হোক, এটাই এখন অবশ্যই ইলিয়াসের যারা ফ্যান বলেন বা রাজনৈতিক অনুসারী বলেন বা সাধারণ যারা মানুষ, সবাই প্রত্যাশা, আমাদের সবার অবশ্যই আমরা সবাই চাই ইলিয়াস ভাইয়ের বিচার। সর্বশেষ হলো আপনার এই দীর্ঘদিন পরে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশে এসে আপনার কেমন লাগছে? আমি অনেক কিছু পরিবর্তন দেখছি ফিজিক্যালি। আমি কালকে বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, গিয়ে আমি কিছু চিনতে পারিনি, বিগ চেঞ্জ। আর মনে হচ্ছে যে আগে যে পরিমাণ মানুষ রেখে গেছিলাম, মানুষ ডাবল হয়ে গেছে, মানুষ জনসংখ্যা বেড়েছে। তো এই হলো বাস্তবতা। আর এমনি তো ভালো লাগছে যে আগে একটা ভয় ছিল এবং নির্ভয় আসছি। সবচেয়ে বড় জিনিস হলো আমার মেয়ে, সে তো আমেরিকায় বর্ন, তো সে বাংলাদেশে আসবেন, সে জানে যে আমি আসতে পারবো না। সে আমারে বলছিল, আব্বু তুমি যখন যাবা, when you go to Bangladesh, I will go with you. I will never go to Bangladesh if you cannot go. তো যেদিন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে যায়, সেদিন আমাদের এখানে ফজর, আমরা আগে আপনার টাইম স্কোয়ারে যে বিক্ষোভ করেছে, কয়েক হাজার মানুষ, এত বিশাল বিক্ষোভ নিউ ইয়র্কে হয়নি কখনো। আমরা কন্টিনিউ সেই বিক্ষোভের বাংলা ব্লকেটের পক্ষ থেকে নাম দিয়ে আমরা করেছি। ওখানে স্টুডেন্টরা সবাই সম্পৃক্ত ছিল। জ্যাকসন হাইটে আমরা বিশাল বিক্ষোভ করেছি, এবং হাসিনা পতনের পর জ্যাকসন হাইটে কয়েক হাজার মানুষ, আমরা তখন দোকানপাট বন্ধ, কিন্তু আমরা সাধারণ লোক, সারাদিন এটা উৎসবমুখ অবস্থা ছিল। তো সেই পতনের পরই আমার মেয়ে আমাকে জড়িয়ে ধরে বললো, ঘুম থেকে উঠে জড়িয়ে ধরলে বললো যে নাও ইউ ওয়ান্ট টু গো টু বাংলাদেশ, ইউ হ্যাভ টু গো টু বাংলাদেশ এন্ড আই ওয়ান্ট টু গো টু বাংলাদেশ। তো আমার মেয়ে খুব উৎফুল্ল, তাকে নিয়ে ঘুরছি, তাকে ঢাকায় আমি অনেক কিছু দেখাচ্ছি বাংলাদেশের, যেহেতু সে জানে না, এবং শি ইজ ভেরি এক্সাইটেড। আমি খুব প্লিজড যে অন্তত আল্লাহ এই সুযোগ দিয়েছেন যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, এবং আমার মতো যারা এক ধরনের বৈষম্যের শিকার, নিজের দেশে আসতে পারিনি দীর্ঘদিন, আমরা আবার দেশে আসতে পেরেছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি। ধন্যবাদ দিলু ভাই আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের
এই সাক্ষাৎকার দেখছেন এবং দিল্লুভাইয়ের বক্তব্য যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। আশা করি ফ্যাসিস্ট গভর্নমেন্ট বাংলাদেশে আর কোনোদিন ফিরে আসবে না। বাংলাদেশ একটি সুষ্ঠু গণতান্ত্রিক দেশ হিসাবে সামনের দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশা আমাদের। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই সাক্ষাৎকার অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফিজ।